আমি এমন একটা সময় গরু নিয়ে আসবো যখন কিনা আমার খামারের কোণে 2, 4, 10, 15 লাখ টাকার গরু যদি পড়েও থাকে, আমার মতো খামারের কোনো চিন্তা থাকবে না। এই 15 লাখ টাকা তাদের কাছে অনেক টাকা, এটা আমার কাছে অনেক টাকা হওয়ার কথা, কিন্তু যেহেতু আমি এই বিজনেসের সাথে আসি, আমি খরচ করি, এই জন্য 15 লাখ টাকা ওই পরিমাণ আমার কাছে কিছুই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা দেলোয়া গ্রাম। আর আজকে আমরা চলে আসছি আমাদের জনপ্রিয় মুখ ইতিয়াপুর বাড়িতে। ইতিয়াপু কিন্তু প্রতি বছর বড় বড় গরু লালন পালন করে সারা বাংলাদেশে একজন সুপরিচিত মুখ। তো 2025 সালে কিন্তু ইতিয়াপু বড় বড় গরু পালন করতেছে না। তো আজকে ইতিয়াপুর সাথে কথা বলে জানবো উনি কেন বড় গরু পালন করা ছেড়ে দিয়েছেন এবং এই দুগ্ধ খামারে উনি আসলে কতটা সফল, এবং আপনারা কেউ যদি খামার শুরু করতে চান কীভাবে খামারটা শুরু করলে লাভবান হতে পারবেন, এইসব বিষয়ে কথা বলবো অভিজ্ঞ খামারি ইতিয়াপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ইতিয়াপু। ওয়ালাইকুম আসসালাম। ইতিয়াপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইতিয়াপু, আপনি সারা বাংলাদেশে বড় বড় গরু লালন পালন করে একজন সুপরিচিত মুখ। বর্তমানে আপনার খামারে আমরা অসংখ্য গাভী দেখতে পাচ্ছি। আসলে বড় গরু বাদ দিয়ে এই গাভীর খামারের সাথে কেন যুক্ত হলেন? বড় গরু তো দেখা যায় যে আমরা প্রথমে যখন আমি 2015-16 সালে একটা বের করি লক্ষ্মী সোনা, ওই সময় কিন্তু গরু সচরাচর তো প্রান্তিকের ঘরে দেখা যায় নাই। আর এখন কিন্তু চোখ খুললে প্রান্তিকের ঘরে গরু দেখা যায়। তার মানে কি, সবাই গরু পালার দিকে বড় গরুর প্রতি একটা ইচ্ছা প্রকাশ আছে। আসলে ওই অনুপাতে গরু তো তৈরি করলে হবে না, মার্কেটিংয়ে আগে তো মার্কেটে ওই জিনিসটাকে বিক্রি করতে হবে, তাই না? উৎপাদনের আগে আগে আমাদের চিন্তা করতে হবে যে মার্কেটে আমাদের কোন জিনিসটা চাহিদা আছে, কোন জিনিসটা খাচ্ছে, তারপরে না বিজনেস। তো মার্কেটে যখন এখন তো সবার কাছে বড় গরু আছে, বড় গরুর চাহিদাটা ওই পরিমাণে নাই, বা মানুষে বলে বড় গরুর হচ্ছে ফ্রিজিয়ান গরুর মাংস সুস্বাদু নাই, সব কিছু মিলে মার্কেট হচ্ছে যারা আমাদের ক্রেতা তাদের এরকম একটা ইয়া থাকে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে না, এখন তো মার্কেটে ভরপুর তো গরু আছে, সবাই লালন পালন করতেছে, করুক। তো মার্কেটিংয়ে ওই অনুপাতে হচ্ছে আশানুরূপ হচ্ছে পাওয়া যায় না আর কি, দাম পাওয়া যায় না। যে পরিমাণে খরচ, যে পরিমাণে ভোগান্তি, ওই পরিমাণে লাভ আমি দেখি না বড় গরু। এই কথা কিন্তু অনেকে বলে যে প্রান্তিক খামারেরা আসলে বড় গরু লালন পালন করে ন্যায্য দাম পায় না। এটা তো অবশ্যই ন্যায্য কোনো দাম পায় না। তারপরেও দেখা যায় এখন যারা এই ভিডিওটা দেখতেছে, তাই না, কিছু কিছু আছে যে এই 15 লাখ টাকা তাদের কাছে অনেক টাকা, এটা আমার কাছে অনেক টাকা হওয়ার কথা, কিন্তু যেহেতু আমি এই বিজনেসের সাথে আসি, আমি খরচ করি, এই জন্য 15 লাখ টাকা ওই পরিমাণ আমার কাছে কিছুই না। কারণ একটা বড় গরু দেখা যায় এর প্রতি 1 বছরও তো বড় গরু হয় না, মিনিমাম 3 বছর, আড়াই 3 বছর যদি একটা বড় গরুর পিছনে যদি আমাদের খরচ করা লাগে, আর ওই 2.5-3 বছর বড় গরুর পিছনে খরচ করে যে সে 8 লাখ টাকা 7 লাখ টাকা বিক্রি করতে পারবে তা না। একটা গরু বছরে যদি আপনার 1.5 লাখ টাকা করেও খায়, তাও আপনি দেখেন 3 বছরে কত টাকা হয়, 4.5 লাখ টাকা হয়। তো সে গরুটা যদি কেনা থাকে, ধরেন 1 লাখ 1.5 লাখ টাকা কেনা, তো 4.5 লাখ আর 1.5 লাখ, 6 লাখ টাকা তো এখানেই পড়ে যায়। তার মানে কি ইতিয়াপু, আমার দর্শকরা 2025 সালে কোনো ঈদ ধামাকা পাবে না? না, এখন পাবে না। আমি তো একটা কথা আগে বলছিলাম, এটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে তো বলছি এর আগে, যে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি হচ্ছে নেক্সটে আবার গরু নিয়ে আসবো, আমার খামার থেকেই নিয়ে আসবো। আমি তো গরু এর আগে কয়েকটা কিনছি, আমার খামার থেকেও বানাইছি। আমি এমন একটা সময় গরু নিয়ে আসবো যখন কিনা আমার খামারের কোণে 2, 4, 10, 15 লাখ টাকার গরু যদি পড়েও থাকে, আমার মতো খামারের কোনো চিন্তা থাকবে না। এবছর বিক্রি হয় না, পরের বছর হবে, সমস্যা কি? এই কথাটা কিন্তু বলছিলাম, এর জন্য বলছিলাম যে আমি ডেইরিতে চলে যাব, তাই না? ডেরি তো এর মাঝেই ছিল, হয়তো একটা ফোকাসটা কম ছিল, তো ডেরিতে চলে যাব। এখন কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু সেই ডেরিতেই চলে আসছি। আমার আল্লাহ কিন্তু আমাকে সম্পূর্ণ ডেরিতে চলে গেছে। আমি ডেরিতে আসছি। তো ডেরিতে আসার পরে দেখা যায় যে এখন আমার ঘর থেকে যদি একটা বাচ্চা বানাই, আমার খামারে যদি একটা বাচ্চা বানাই, তো এই বাচ্চাটা যদি 2 বছর আমার ঘরে আমি পালি, আর এবছর পালি, এই খড়কুটো এটা সেটা যত, তো দেখা যায় যে যেটা কিনে টার্গেট থাকে সেটাকে নিয়ে ওই দেখা যায় পরের বছরটা বেশিই থাকে, বা ওর প্রতি একটু যত্নটা একটু আলাদা থাকে। কিন্তু দেখা যায় যে ও একটা আমার খামার থেকে যে আমার একটা মুখ ধরে আজকে আমি আনবো, যদি আল্লাহ হাতে বাচ্চা রাখে, তো ওরে যদি আমি আনি, ধরেন ও আমার 1 বছর বিক্রি হইলো না, এখন না হইলে তো কিছু করার না, আমার রিজিকে নাই, সমস্যা নাই, পরের বছর হবে, আমার তো বাকি তো চলতেছে, ওইটার উপর তো আমি ডিপেন্ড করতেছি না, তাই না? বা ওই মোটা তাজার গরু বিক্রি করে যে আমার ঋণ শোধ করতে হবে, মোটা তাজার গরু বিক্রি করে যে আমার একটা গাভী কিনতে হবে, বিষয়টা এমন পর্যায়ে নাই। এজন্য আমি সেই দিন নিয়ে আসবো, এখন না, পরে। আপনার এখানে বর্তমানে গাভী আছে কতগুলো? একদম ছোট বাচ্চা, তারপরে হচ্ছে প্রেগনেন্ট, তারপরে এই যে দুধের গাভী, সব মিলায় গরু আছে 53টা। 53টা? হ্যাঁ, ষাঁড় বাচ্চাও আছে কয়েকটা,
সব মিলে। আচ্ছা, এখানে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে? 30-এর উপরে। 30-এর উপরে। আচ্ছা, তাহলে তো আর আমরা বলতে 20-এর পারি, নিচে গরু নাই, মানে 20-এর নিচে ওইভাবে গরু নাই। আচ্ছা তাহলে তো আমরা বলতে পারি আপনার এখানে কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ গরু রয়েছে। আল্লাহ যদি দেন আর কি, যদি হয়। আচ্ছা, এই যে আপু আপনি বড় গরু লালন পালন ছেড়ে দিয়ে এখন ডেইরি সেক্টরের সাথে আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে ডেইরি সেক্টরটা আসলে কতটুকু লাভজনক? আমি তো খারাপ কিছু দেখি না, কারণ আমার তো সবই কেনা, তাই না? পানিও কেনা, কারণ টিউবওয়েলটা তো কেনা। তা আমার এখানে হচ্ছে ঘাস কেনা, ভুসি কেনা, অন্যান্য দানাদার সাইলেজ তো আমি নিজেই বানাই, ওই ঘাসটাও কেনা। আসলে আমার হচ্ছে জমি নাই ওইভাবে যে চাষ করার জন্য, বা আমি যে মর্কেজে যে জমিগুলো বলে আমাদের দিকে আসলে যে বিভিন্ন যে ঘাস চাষ করি, দেখা যায় যে 2-4 বছর করে ওই আবাদগুলো খাওয়া যায়, তো ওইগুলোর জন্য জমি আসলে ওইভাবে দেয় না। কারণ হচ্ছে যে সাইলেজ আসার পরে ওই সবাই হচ্ছে মনে করে যে না, আমি যদি সাইলেজের উপযুক্ত টাইমে যদি বিক্রি করি তাহলে ওই সিজনটাও ধরতে পারি, পরে আবার ধান লাগাইতে পারি, আরেকটা সিজন ধরতে পারি। এর জন্য ওইভাবে কৃষকের কাছে জমিগুলো পাওয়া যায় না, সবাই মানে ঘর বাড়ি করতেছে, ওইভাবে পাওয়া যায় না। আমার সবই কেনা, তবে আল্লাহর রহমতে আমি বলতে পারি যে না, মানে আল্লাহ দিলে একটা ভালো জায়গায় আছি। ডেইরি সেক্টরে যে আপনি দীর্ঘদিন যাবত আছেন, ডেইরি সেক্টরে এসে আসলে কি কি মনে হচ্ছে, এই কি প্রবলেম রয়েছে ডেইরি সেক্টরে? ডেইরি সেক্টরে তো এক একজনের তো এক এক প্রবলেম আছে। তো আমার এখানে দেখা যায় যে মানে গরু তো অনেকগুলা, টুকটাক তো হয়ই, কিন্তু আমি ওইভাবে আল্লাহর রহমতে মেজর কোনো সমস্যা পাই না। মেজর সমস্যার মধ্যে দেখা যায় যে ম্যাস্টাইটিসের যে বাট নষ্ট, ওইগুলো আমি পাই না। এবং হচ্ছে হয় ম্যাস্টাইটিস যে হয় না তা না, হয় দেখা যায় ওগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, তাই না, শক্ত হয়ে গেছে। তো গরু তো দুধ দহন করতে গেলেই বুঝতে পারি। আমার তো আর ওইভাবে রাখালের উপর ডিপেন্ড না যে আমি বাড়িতে নাই, আমি অন্য জায়গার থেকে খামারটাকে ম্যানেজ করি। তো আমাকে ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার খামারে যে কর্মচারী সে দেখছে যে গরুর বাটে একটা সমস্যা, আমাকে বলতে ভুলে গেছে। বিষয়টা এমন না, আমি নিজেই মালিক, নিজেই রাখাল, নিজেই কর্মচারী, নিজেই সব। আমি দেখতেছি একটা গরুকে দুধ দহন করতে যায় না, গরুতে একটু লাথি মারতেছে, বাটি একটু শক্ত, দুধ দহন করে দিয়া দোকানে চলে যাই। আমার তো নিজস্ব দোকান আছে, যাই ওষুধ দেয় না খাওয়াই দিই, তাই না? আবার মাঝে মধ্যে দেখা যায় আমার আব্বা গরু 4 কোণ দিয়ে হাঁটবো, হ্যাঁ এটা এইতে গরু না এই সমস্যা হচ্ছে, কো দেখি এমন, এটা নিয়ে এটা খাওয়াই দিই, শেষ, এরকম। ওই জন্য আমি বার্ড ফ্লু রোগটা হলে আসলে কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন আপনারা? আমি ম্যাস্টাইটিস হয়ে গেলে একটা সেটা হচ্ছে যদি কমের মধ্যে থাকে, ম্যাস্টাইটিস যদি পুরো আকারে ধরে যায় সেটা কিন্তু ভালো করতে বড্ড কষ্ট এবং প্রচুর ব্যয়বহুল খরচ হয়ে যায়। এই জন্য অল্পর মধ্যে আমি হচ্ছে যে ম্যাস্টিসেপ পাউডারটা দিই, তারপরে হচ্ছে একটু যে কালিজিরার আরেকটা আছে K7+, ওইটা দেই, একটু জিঙ্ক দেই কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর জন্য, তারপরে একটু প্রোবায়োটিক দেই। তো এইগুলা দিলে আল্লাহর রহমতে যদি বাটে যদি পুজো আসে, অনেক সময় চাকরা আসে বা ভিতরে ইনফেকশন হয়ে দেখা যায় অনেক সময় টান দিলে আবার ব্লাডও চলে আসে, আমার ওটা দিলেই হয়ে যায়। আর যদি যে না আমার এটা তো কমতেছে না, তখন দেখা যায় ওইটা ইঞ্জেকশন আইটেমে যাওয়া হয়। এই জন্য আমি অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেকশন আইটেম খুব কম যাই, কারণ আমার তো গরু এখানে আমার মানে টার্গেট যে আমি এটা মানে যে পর্যন্ত আল্লাহর হায়াত রাখছে বা একটা সময়ের পর আমি বিক্রি করি না। এর জন্য আমি যে ওদের থেকে আমার উৎপাদন আসবে এর জন্য অ্যান্টিবায়োটিকটা যত অ্যাভয়েড করতে পারি। এটা আপু ইদানিং আমরা অনেক সময় দেখে থাকি যারা ডেইরি সেক্টরে আছে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে গরু হিটে আসে না। যদি কোনো গরু হিটে না আসলে তাহলে কি ট্রিটমেন্ট দিতে হয়? আগে আমি কয়েক মাস দেখি, কয়েক মাসের মধ্যে আমার খামারের কথা যদি আমি বলি, যেহেতু আমার খামার প্রসঙ্গের কথা, আমার খামারে আমি প্রথমত দেখি যে একটা গরুর 14 থেকে 15 মাস হয়েছে কিনা, তাই না? এবং এর মাঝামাঝি ছোটোবেলার থেকে একদম 21 দিনের বাচ্চা 3 সপ্তাহ হয়ে গেলে মা এবং গাভীকে আমি কৃমিনাশক দিয়ে দেওয়ার পরে ওকে আমি একটু লিভার টনিক দিই, দেওয়ার পরে দেখা যায় আমার গরু নর্মাল একদম কাঁচা ঘাস বা অন্যান্য গরুকে যেভাবে খাওয়াই ওইভাবে খাওয়াই। কারণ একটা গরুর যদি দেখা যায় যে খাবার থেকে ভিটামিন নিউট্রিশন যদি খাবার থেকে না পায়, তাইলে ওই গরু একটা সময় হিটে আসবে না। বা দেখা যাবে যে এই যে রোদের আলো বাতাস যদি এরকমভাবে না পায়, D3 যদি ঘাটতি থাকে, ভিটামিন ডি যদি ঘাটতি থাকে, তাইলে এই গরু হিট না আসতে পারে, সাইলেন্ট হিট থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে গরু হচ্ছে মল ভাঙে না, এরকম সমস্যা, মল উৎপাদন দেহে কম। আগে আমাদের এটাই জানতে হবে যে কী করলে আমাদের গরুর দেহে হচ্ছে মল উৎপাদন হবে, বা কী করলে দেখা যাবে আমার গরুর সঠিক সময় হিটে আসবে। যেমন আমার এখানে একটা বাচ্চা, এই বাচ্চাটা তো আপনার মানে 13 মাস হয়ে গেছে, হিটে আসছিল। যদি এটা আমি বীজ দিব না, কারণ আমি 15 মাসের পরে বীজ দিয়ে দিই। কারণ 15 মাসের পরে যদি আমি বীজ দিই, এই গরুটা হচ্ছে আমার এই যে আরও একটা বছর পেটে থাকে, 9-10টা মাস পেটে থাকে, অটোমেটিক বড় হয়ে যায় বা পরিচর্যা করতে হয়। এবং হিটে নাই আসতে পারে বিভিন্ন কারণে, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, আমার এই যে আমি খাবারটা অল্প দিই, কিন্তু সেটা যেন অবশ্যই ভিটামিন বা নিউট্রিশন যুক্ত হয়, অল্প থেকে যেন সেটা সাপোর্ট পায়, এটা দেই। বা আমি হচ্ছে এই যে D3 দেই, AD3E দেই,
তারপরে ইসেলেনিয়াম, এগুলো তো ওষুধ আছে, তো চিকিৎসার লাইন, এই জন্য এগুলো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে থাকি। ইতি আপু, একটা দুগ্ধ খামারে কিন্তু খাবার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই ডেইরি সেক্টরে খাবার ম্যানেজমেন্ট প্রতিদিন কিভাবে করে থাকেন? প্রতিদিন হচ্ছে সকাল হচ্ছে 10টার মধ্যে, এখন একটু লোক নাই তো দেখা যায় একটু লেট হয়ে যায়, দুধ দহন করতে বাজারে বিক্রি করতে করতে মানে 10টার মধ্যে খাবার একদম অর্ধেক গরুর হয়ে যায়। 10টার মধ্যে অর্ধেক গরু হয়ে যায়, 10:30টার মধ্যে খামারে দেখা যায় খাবারের কাজটা কমপ্লিট হয়ে যায়। এবং আবার হচ্ছে যে দানাদার খাওয়ানোর পরে আবার যদি ঘাস বা খড় এটা অল্প একটু দেওয়ার চেষ্টা করি, তো যে যার যার মতো খাবে, যার দরকার সে খাবে, না হলে রেস্ট করবে এরকম। আবার হচ্ছে 3:30টার থেকে শুরু করি, 3:30টার থেকে ওই 6টা 6:30 দুধ দহন সহ আর কি, এভাবে এই টাইমের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, আপনার খামার থেকে প্রতিদিন কেমন দুধ পাচ্ছেন? 280 থেকে 300 লিটারের মতো। 300 লিটারের মতো। আচ্ছা, কত টাকা দামে বিক্রি করতেছেন? এখন বাজারটা একটু ভালো, 70-80 এরকম, 85। আচ্ছা, সর্বোপরি আপনি এই বড় গরু ভাত দিয়ে এই ডেইরি সেক্টরে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, বাদ দিয়ে বলতে দেশেও তো ছিল, তাই না? কিন্তু আবার হচ্ছে ওই যে বলছিলাম একটা কথা, আমি আমার কথা কিন্তু রাখছি, যে একটা সময় আসবো যখন কিনা আমার ঘরের কোণে পড়ে থাকবে, সমস্যা নেই, তখন তো আল্লাহ দিলে গাভী আছে, প্রতিদিন দুধ আসতেছে, দেখা যায় যে অনেক সময় অনেক চাহিদাগুলো মিটাইতে পারি, আবার সঠিক মানে ফ্রেশ দুধ উৎপাদন করে নিজেরা হতো দেখা যায় ফ্রেশ উৎপাদন খেতে পারি, এবং দর্শকদের মানে দর্শক বলতে যারা হচ্ছে ভোক্তা তাদের মাঝেও করতে পারি। এটা আমার কাছে খুব ভালো, আমি ফ্রেশ জিনিস উৎপাদন করতে পারতেছি, এবং হচ্ছে এই বয়সে বা ফ্যামিলিকে সাথে নিয়ে যে মানে ফ্রেশ জিনিস উৎপাদন করতে পারবো, এটা কয়জনের ব্যাপার, এটাও ভাগ্য লাগে। আচ্ছা, এই খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এই সেক্টরটাকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। এই সেক্টর থেকে আজকে আপনারা আমার বাসায় বা ইতিয়াপু যাকে চিনে, এই যে ইতির পিছনে যে সম্মান দিয়ে যে আপু লাগানো, এই জিনিসটা হচ্ছে এই সেক্টর থেকে। এটা আমি তো অন্য কোনো কাজের সাথে জড়িত ছিলাম না যে মানুষ আমাকে চিনতো জানতো, শুধু গরু লালন পালনের মাঝে। এর জন্য এই সেক্টরকে আমি সবসময় শ্রদ্ধা সম্মান থাকবে। এই সেক্টর আমাকে সম্মান দিচ্ছে, অর্থ দিচ্ছে, তাই না, নাম দিচ্ছে। তো মানে একটা সময় মানে মরে গেলে তো গেলামই, এখন আর বলতে পারবো না, কিন্তু আল্লাহ বাচ্চাটা ক্লে মৃত্যুর আগ পর্যন্ত গরু তো থাকবেই। আমার বাবারও সে একই স্বপ্ন, এবং তারপরে হিয়ামনি আছে, হিয়ামনি এই সেক্টরটাকে ধরবে, এটাই। আচ্ছা, এই তো আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।